মোহমায়ার বাহুডোরে। পর্ব ৭। সাদিয়া। অম্বরে তখন নিশীথের কালো আধার। বিয়ে বাড়ির সাজসাজ রবে চারিদিক আলোকিত। ইহাম বোধ হয় দুই একজনের সাথে আড্ডা দিচ্ছিল উঠানের এক কোনায়। হাতে তার মুজুর বোতল। খানিক বিনয়ের সাথেই কথা বলছিল ঠোঁট মেলে। এমন সময় থমথমে গম্ভীর মুখে এসে হাজির হয় মায়েরা। কেমন ভারী প্রাণহীন কণ্ঠে ডেকে উঠল, শুনছেন? অদ্ভুত গলা শুনে আকস্মিকভাবেই ইহাম ঘাড় বাঁকিয়ে তাকালো। হাসি মুখে কিছু জিজ্ঞেস করার আগেই থামল সে। মায়েরার এমন নীরস ভার মুখশ্রী দেখে সচকিতে সে কুঁচকে নিল নিজের মুখাবয়ব। কি হলো মেয়েটার? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? হাসিবুল্লাহ কি আবার কিছু করেছে? কিন্তু তার যতদূর মনে হয় হাসিবুল্লাহ এরপর আম্মাজান ডাক ছাড়া কাছে ঘেসবে না। তবে কি হয়েছে ওই কোমলতনুর? কেমন যেন বিরহ অভিমান কিংবা রাগের অস্পষ্টতা প্রকাশ করছে। চিন্তাগুলি যেন তার চোখনয় আরো সরু করে তুলছে। কিছু জিজ্ঞেস করবে তার আগেই মায়েরা গাম্ভীর্য কণ্ঠে বলে ওঠে, আপনার সাথে আমার কথা আছে। পরিস্থিতি বিবেচনা না করেই ইহাম কেমন মৃদু আচ্ছাদিত কণ্ঠে বলে, হ্যাঁ বলো কি বলবে। মায়েরা কেবল শান্ত তীক্ষ্ণ চোখে আশপাশটা দেখল। সবাই হয়তো খাওয়া কিংবা ফ্রেশ হওয়া নিয়ে ব্যস্ত, বিয়ে বাড়িতে কাজ তো আর কম থাকে না। তাই হয়তো এদিকটায় মানুষজন একটু কম। তবে একেবারে যে নেই তা বলা যায় না। তবুও ভেতরের অস্থিরতায় মায়েরা আর কাল বিলম্বন না করেই চেপে ধরল তার হাত। আশপাশের মানুষকে সম্পূর্ণ উপেক্ষা করেই কেমন টেনে নিয়ে গেল ইহামকে। মায়েরার এহেন কাজে ইহাম নিজেও যেন চমকালো। হতবুদ্ধির মতো কেমন ভ্রুকুঞ্চন করে তাকিয়ে রইল মেয়েটার পানে। মনে হচ্ছিল কেউ শিফুর বুকে বিষাক্ত একটা তীর বসিয়ে দিয়েছে। বুকের গহীন থেকে তখন অদৃশ্য তাজা রত ঝরছে গোলগলিয়ে। নিঃশ্বাসটা যেন কোথাও হুচট খেয়ে থমকে গিয়েছে। চোখের দৃষ্টি তখন অত্যধিক পরিমাণে ঝাপসা। নিথর দেহটা নিয়ে কেবল মাটিতে বসে আছে নির্লিপ্ততা ভঙ্গিতে। হাতের কয়েকটা কাজ করতে শিরিন বেগম ডেকে নিয়ে গিয়েছিলেন শিফুকে। সেই যে মায়েরাকে ফোন দিতে এসে হারালো মেয়েটা। আর পেলেন না তার খোঁজ। বিরক্ত অভিমুখে তিনি বাহিরে এলেন। প্যান্ডেলের এদিকটা এসে শিফুকে মাটিতে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখেই আঁতকে উঠলেন। কি রে, মেয়ের হলো কি? এভাবে নিঃশ্বাস আটকে বসে আছে কেন? মায়ের কোমল মন বিরক্ত ভুলে গিয়ে ছটফটিয়ে গেলেন মেয়ের নিকটে। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কিরে মা, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? নিস্তেজ শিফু কিছু জবাব দিতে পারল না। কেমন প্রাণহীন নিমপ্রভ চোখে আস্তে ধীরে তাকালো মায়ের দিকে। মায়ের আশঙ্কাজনিত মুখটা দেখা মাত্র টপটপ করে চোখের পানি গুলি গড়িয়ে পড়ল। টপ্ত এক শ্বাস তার ভেতর ঘর জ্বালিয়ে পু ওড়িয়ে নিঃশেষ করে দিল। মেয়ের এই করুণ দুর্দশা দেখে অন্তরাত্মা কেঁপে উঠল শিরিন বেগমের। ইয়া আল্লাহ, মেয়ের এই হাল কেন? কেমন মরার মতো দেখাচ্ছে, যেন ভেতরে কোনো প্রাণবায়ু নেই। কিরে শিফু, আম্মা আমার কি হইছে তোর? শরীর খারাপ? কথা বলিস না কেন মা? আম্মু, সব কিছু আমার দোষ? আমি দায়ী এসবের জন্যে? মেয়ের মুখে আদরের হাত বুলিয়ে দিতে দিতে শঙ্কিত কণ্ঠে সুধান, আম্মা আমার, তোমার কি হইছে? কি বলো তুমি? কিসের দোষের কথা বলছো? আম্মু, ভাবি বলল তুহিন ভাই নাকি হাসপাতালে। চমকালেন শিরিন বেগম। চিকন চাউনিতে চেয়ে রইলেন কয়েক পল। আধো ভাঙ্গা গলায় শিফু বলে, আম্মু, সব কিছুর জন্যে আমি দোষী? মেয়ের মনের ভাব বুঝলেন শিরিন বেগম। চোখ আর মুখশ্রী মেয়ের মনের কথা স্পষ্ট তুলে ধরছেন উনার সম্মুখে। শিফুকে ভঙ্গুর অবস্থায় দেখে ভেতরে অজানা এক ভয় হলো উনার। দ্রুত বলে উঠেন, এ কোন ধরনের কথা মা? তুই কেন দোষী হবি? আর তুহিনেরই বা কি হয়েছে? নিজেকে কেন দোষী ভাবছিস তুই? আমিই তো দোষী আম্মু। তুহিন ভাইকে তো আমিও কষ্ট দিয়েছি। আমার থেকেও তো সে কষ্ট পেয়েছে বলো। তাহলে আমি দোষী না কেন? তৎক্ষণাৎ কোনো এক সন্দেহে মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিলেন তিনি। সন্দিহান কণ্ঠে বললেন, না মা, তুই মোটেও দোষী না। তোর কোনো হাত নেই এতে। নিজেকে কেন দোষারোপ করবি তুই? ভাবি ঠিক বলেছে আম্মু। আমার থেকেও তুহিন ভাই কষ্ট পেয়েছে। আমিও কষ্ট দিয়েছি উনায়। তাই হয়তো কিছু। থামো তুই মা, আমি দেখছি তুহিনের কি হয়েছে। তোর ভাইয়ার সাথে কথা বলছি এটা নিয়ে। তুই চিন্তা করিস না মা, চল আমার সাথে। শিফু মায়ের বুক থেকে মাথা তুলল। গাল লেপ্টে চোখের পানিতে ছিপছিপ করছে কপলগুলি। ছলো ছলো চোখ আর তাচ্ছিল্যের হাসি ঠোঁটে নিয়ে বলে উঠল, না আম্মু থাক। ভাইয়াকে আর শুধু শুধু বলতে হবে না। এই সংবাদটা ভাইয়ার উপর খুব একটা প্রভাবও খাটাবে না। ভাইয়া খুব কঠিন মনের মানুষ আম্মু। তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আর আমি ভাইয়াকে খুব ভালোবাসি। আর পিছু ফিরার সময়টুকু ঠায় দিল না শিফু। এক প্রকার দৌড়ে সে সেই জায়গা থেকে ঘরের দিকে ছুটল। কেমন নির্বাক বিমূঢ় হয়ে শিরিন বেগম তাকিয়ে রইলেন মেয়ের গমন পথে। হঠাৎ যেমন বুকটা ছ্যাঁত করে উঠল শিফুর কথার গভীরতায়। মেয়েটা কি তুহিনকে খুব পছন্দ করে?
নয়তো দিনকে দিন তার মেয়েটা এমন নির্জীব হচ্ছে কেন? শুধুমাত্র ভাইয়ের কথাতে কি সব মেনে নেওয়ার চেষ্টা করছে নাকি? ওর বয়স কম। আবেগী এই মুহূর্তে কষ্ট কিংবা নিজেকে দোষারোপ করে মেয়ে কিছু করে বসবে না তো? সর্বনাশ। ঘরে ঢুকে মায়েরা দরজা বন্ধ করতে পিছু ঘুরল। অবস্থা কি সেটা না জানলেও ভয়াবহ কিছু একটা হয়েছে তা ইহামের সচল মস্তিষ্ক আঁচ করতে পারছে। তবুও কেবল মজার ছলে বলে বসল, দরজা বন্ধ করছো কেন পিচ্ছি মিসেস চৌধুরী? স্বামীকে মাতাল টাতাল করার ফন্দি এঁটেছ নাকি? হঠাৎ এই পরিস্থিতিতে ইহামের মুখে এই ধরনের কথা শুনে ফসে উঠল যেন মেয়েটা। ইহামের সাধারণ এই কথাটা বুঝি অসম জেদ চেপে ধরা মেয়েটার আগুনে ঘি ঢালার কাজ করল। অগ্নিচক্ষুতে তাকিয়ে ছুটে গেল ইহামের কাছে। প্রবল বেগে বুকে একটা ধাক্কা দিয়েই ক্ষোভান্বিত কণ্ঠে বলে উঠল, কি ভাবেন কি আপনি? আকস্মিক এই অতর্কিত আক্রমণটা বুঝি ইহাম আশা করেনি। কেমন বাকরুদ্ধ ভাবে কিঞ্চিতে তাকিয়ে আছে মায়রার দিকে। তার অবাকের সীমানা ঠাউর করার আগেই মেয়েটা আবারও বুকের পাশে আরেক ধাক্কা বসাল। কি মনে করেন কি আপনি নিজেকে? মায়রার পরপর আক্রমণে এবার কয়েক পা পিছিয়ে গেল ইহাম। মেয়েটা কাঁদতে কাঁদতে করা এমন ধরনের ব্যবহার আর কথা ইহামকে চিন্তিত করে দিচ্ছে। সেই সাথে শান্ত স্তব্ধতাও বিরাজ করছে তার মাঝে। কি হলো বলুন? নিজেকে কি হুকুমদাতা মনে করেন? যে আপনি যা বলবেন সবসময় সবাইকে তাই মেনে নিতে হবে? আপনি কি জমিদার বাদশা নাকি প্রেসিডেন্ট? মায়রার এই উদ্ধতপূর্ণ ব্যবহার যেন খানিক রুষ্ট করল দৃঢ় ব্যক্তিত্বের ইহামকে। সংশিত কুচকানো নয়নে সে পরবর্তী ধাক্কাটা দেওয়ার জন্যে বাড়ানো মায়রার হাত দুটি চেপে ধরল নিজের শক্ত মুঠোয়। মেয়েটা ছটফট করে উঠল। আশঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে মায়রা? এমন ব্যবহারের মানে কি? হাত ছাড়াতে চেয়ে কাঁদতে লাগলো মেয়েটা। মাথায় কেবল ঘুরঘুর করছে ভাইয়ের বিষয়টা। কি হয়েছে তার ভাইয়ের? খারাপ কোনো কিছু? মা তো ঠিকভাবে কিছু বলতেও পারল না ঝামেলার কারণে। মস্তিষ্ক কেবল ইঙ্গিত দিল ভাইয়ের যাই হোক সে তো জানে তার হাসি খুশি ছায়ার মতো মানুষটা কেবল কষ্ট পেয়েছে দিন দিন। শুধুমাত্র এই মানুষটার গোয়ার সিদ্ধান্তের কারণে। আগুন চোখে তাকিয়ে আবারও ফসে উঠল মায়রা। শক্তি দিয়ে হাত ছাড়ানোর অভিপ্রায় বলে উঠল, ছাড়ুন আমার হাত, ছাড়ুন আপনি। এবার ইহাম যেন একটু কঠোর হলো। কেমন শক্ত রুক্ষ গলায় বলে উঠল, মায়রা বাড়াবাড়ি করার একটা লিমিট আছে। অভদ্রের মতো আচরণ করছো কেন? সমস্যা কি তোমার? আপনি আসলেই একটা পাষাণ মানুষ। কারো মন কারো কষ্ট কিছুই আপনার দেখার সময় নেই। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চাইছো সরাসরি বলো। তোমার এসব ব্যবহার কিন্তু আমি বেশিক্ষণ সহ্য করব না। কথা শেষেই মৃদু শক্তিতে মায়রাকে দূরে ঠেলে দিল। মেয়েটা এবার চোখের পানি ফেলতে ফেলতে গলার আওয়াজ বাড়াল, আপনার জন্যেই আজকে আমার ভাইয়ের এই অবস্থা। আপনার জেদ, আপনার রুক্ষতা আমার ভাইটাকে আজ হাসপাতালে নিয়ে শুইয়েছে। মায়রার অগোছালো কথায় চোখের পাতা আরো সরু হয়ে এলো ইহামের। ভ্রুকুঞ্চন করে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মায়রার দিকে। তার এই কথা সে ঠিকভাবে বুঝতেও পারল না। তবে সজাগ মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে তুহিনের কিছু একটা হয়েছে। যা বলার স্পষ্টভাবে বলো মায়রা। তোমার এই বেয়াদবি আচরণ কিন্তু আমার মেজাজ বিগড়ে দিচ্ছে। তো কি হয়েছে? কি করবেন আপনি? মারবেন আমায়? ধমকাবেন? বেয়াদব অসভ্য বলবেন? যা ইচ্ছা করুন, কিন্তু সত্যি এটাই আপনি একটা পাষাণ হৃদয়ের মানুষ। আপনার দয়া মায়া বলতে কিছু নেই। আমার ভাইয়ের এই অবস্থার জন্যে কেবল আপনি দায়ী। হ্যাঁ, আমি পাষাণ মানুষ। ক্ষিপ্রে ইহাম দুই পা এগিয়ে এসে খামছে ধরল মায়রার বাহু। নিজের আরেকটু নিকটে এনে দাঁতে দাঁত পিষল সে। আমার মাঝে দয়া মা বলতে কিছু নেই? তো কি হয়েছে? তোমার কি তাতে? নিজের সীমার মাঝে থাকো মেয়ে। 2 দিন একটু নরম হয়েছি বলে ভেবে নিও না তোমার সব আচরণ আমি মেনে নিব। কাকে কতটুক দিতে হয় তা আমার ধারণায় আছে। সীমার বাহিরে গেলে মাথার উপর তুলে আছাড় মারতে সময় নিব না কিন্তু। আর তোমার ভাইয়ের কি হয়েছে সেটা আমি জানিও না, তাহলে আমার উপর এই অযথা দোষারোপের অর্থ কি? কারণ আপনার মতো পাষণ্ডের একগেয়ে এক সিদ্ধান্ত ভাইয়াকে কষ্ট দিতে দিতে এই পর্যন্ত করেছে। আপনার আর আপনার বোনের জন্যে আমার ভাইয়া আজ হাসপাতালে। না জানি কষ্ট পেতে পেতে ভাইয়া কি করেছে নিজের। এর সব দায়ভার কেবল আপনার। আমি তোমার ভাইয়ের অসুস্থের কারণ? কিভাবে? মাথামোটার মতো এমন অবান্তর একটা কথা বলছো কি করে গর্দভ? মায়েরা এবার নিজের সবটুক দিয়ে ধাক্কা মেরে ইহামকে দূরে সরালো। চেঁচিয়ে বলে উঠল, আপনারই তো দোষ। ভাইয়া বলেছিল না শিফুকে পছন্দ করে ভাইয়া? তারপরেও কেন মেনে নিলেন না? এর কারণেই তো ভাইয়া দিনের পর দিন কষ্ট পেতে পেতে একদম পুড়ে গিয়েছে হয়তো। আপনার না হয় আমার ভাইকে চোখে পড়ে না, কিন্তু নিজের বোনকেও কি দেখেন না? শিফুর কষ্টও কি চোখে লাগে না আপনার? মেয়েটাও যে ভাইয়াকে পছন্দ করে তার কোনো দাম নেই আপনার কাছে? শিফুও যে একা একা দুঃখে দুঃখে কষ্ট পাচ্ছে তার কোনো মূল্য নেই? ইহাম আর ধৈর্য রাখতে পারছে না। ক্ষোভ নিয়ে চিবিয়ে বলে, শিফু কষ্ট পাচ্ছে সেটা তোমাকেও বলেছে?
সব নিজের মতো বুঝে নাও কেমন করে বেয়াদব মেয়ে। বাহ, আপনি তো দেখছি পানির মতো কোমল হৃদয়ের মানুষ। আপনার দয়ার কোনো শেষ নেই। অপার দয়া আপনার। আপন ভাই হয়েও শিফুর না বলা কষ্ট বুঝতে পারেন না, তাই না? একবার তাকিয়েও দেখেন না বোনের দিকে। এই আবার তার জীবনের সিদ্ধান্ত নিয়ে বসেন আপনি। মায়রার খোঁচাটা বুঝি লাগলো ইহামের গায়ে। চোখ বন্ধ করে হজম করেও নিয়েছে সে। মৃদু আওয়াজে ক্ষোভ প্রকাশ করে বলে, শিফু এখনো ছোট। ওর আবেগের বয়স। কিছুদিনের এই কষ্ট কিছুদিন পরেই ভুলে যাবে সে। তোমার তাকে নিয়ে ভাবতে হবে না। ফার্দার শিফুকে নিয়ে কিছু বলবে না। আর ওর আশেপাশে গিয়েও এমন ধরনের উস্কানিমূলক কথা বলবে না কিন্তু মায়েরা। ওকে উস্কে দিতে হয় না। ও বাচ্চা নয়। বয়সটা একটু কম। নিজের ভালোলাগা মন্দ লাগা সব বুঝে ও। তাই নীরবে কষ্ট পায়। সে গুলি আপনার চোখে পড়ে না? রাগে ফোঁসফোঁস করতে লাগলো ইহাম। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল কেবল। চোখের দৃষ্টি ধারল, যেন আগুন নির্গত হচ্ছে তা থেকে। শিফুর সাথে ভাইয়ার আকদ্দা হয়ে থাকলে কি হতো? খুব ক্ষতি হতো। হ্যাঁ হতো। তোমাদের মতো গোবর মাথা নিয়ে বিষয়টা চিন্তা করিনি আমি। বিচক্ষণতার সাথেই সবটা ভেবেছি। বাস্তব জীবনটা তোমার ধারণার মতো সংকীর্ণ নয়। যেটা বুঝো না মূর্খের মতো সেটা নিয়ে তর্ক করো না। নিজেকে কি ভাবেন আপনি? খুব বিচক্ষণ মানুষ। আপনি সবসময় ঠিক, সবাই ভুল, আর কারো কিছুর যায় আসে না আপনার কাছে? না, আর কিছু যায় আসে না। আসবেও না। বলদের মতো যেটা বুঝো না সেটা নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি। নিজের সীমার মাঝে থাকো। পারবো না। আমি পারবো না আপনার কথা মতো থাকতে। আপনি হুকুম করবেন আর সবাই সেটা মেনে নিবে? এবার মেজাজ একদম চটে গিয়েছে ইহামের। এমনিতে আজকে মেজাজের পারদ খিটখিট করছে, তার উপর মায়রার এই অসভ্য আচরণ তার মস্তিষ্কের নিউরনে আগুন লাগিয়ে দিয়েছে। আচমকা হিংস্র বাঘের মতো এগিয়ে গেল মায়রার কাছে। বেসামাল ক্ষোভ নিয়ে খিপড়ে চেপে ধরল মায়রার কোমল গাল। দাঁতে দাঁত পিষে বলল, সবাই না মানলেও তুই মেনে নিবি। কারণ তুই মানতে বাধ্য। ভুলে যাস না তুই আমার অধীনে। আর অকারণে রাগ দেখানো বন্ধ কর মেয়ে। তোর এই ফাকিং রাগ দেখার সময় নেই আমার। কষ্টে অন্তরটা জ্বলে উঠল মায়রার। চোখ ফেটে আরো বেগে কান্না এলো। সেই সাথে বাড়ল তার অযাচিত ক্রোধ আর ক্ষোভ। রি রি করতে করতে অনবরত চাপড় দিতে লাগলো ইহামের হাতে। দাঁত খিচে বলে, ছাড়ুন আমাকে। আপনি আসলেই একটা অমানুষ। ভুলে যাস না এই অমানুষটার বউই তুই। মায়েরা জবাব দিল না। লাল হিংস্র চোখে ইহাম ভালোভাবে খেয়াল করল মায়েরা চোখ মুদে ফুপাচ্ছে। গাল বেয়ে পানির দানা গড়াতে গড়াতে তার হাত স্পর্শ করতেই কেমন স্থির হল ইহাম। চোখের দৃষ্টিটা একটু শিথিল করে আনল। নয়নের গোপনে লুকিয়ে থাকা অগ্নি ভাবটা কেমন নিভু নিভু হল। গাঢ়ভাবে তাকালো মেয়েটার মুখশ্রীর দিকে। ললাট কুচকানো হৃদয় আর চোখের মাঝে সরু ভাব। ঠোঁটগুলি কেমন উল্টে দিচ্ছে। গাল বেয়ে গড়াচ্ছে স্বচ্ছ পানি। মেয়েটাকে কি বেশি জোরে চেপে ধরেছে? খুব ব্যথা পেয়েছে সে? আরেকটু ফুপিয়ে উঠতেই ইহাম হাতটা ছেড়ে দিল। 2 কদম এগিয়ে গিয়ে উল্টো পথে দাঁড়ালো সে। সব কিছুতে কেমন বিরক্ত আর বিতৃষ্ণা ভাব লাগছে। ভেতরে রাগ টকবক করে ফুটছে। দাঁত চিবিয়ে চোখ বুজে ক্রোধ দমনের অভিপ্রায়। ঘূর্ণিঝড়ের মতো রাগের তোপে যখন সে ঊর্ধ্ব বেগে শ্বাস টানছে তখন দরজার ওপারে শিরিন বেগমের ডাক শোনা গেল। কোপের অনলে দাউদাউ করতে করতে ইহাম দরজা খুলে দিল। হন্তদন্ত হয়ে তখনই ঘরে ঢুকলেন শিরিন বেগম। খানিক অস্থির হয়ে বললেন, বাবা আমার শিফু। এইটুক কথাতেই কপাল আরো কুঁচকে এলো ইহামের। মেজাজ এমনিতেই চড়া। সব কিছুতে কেমন বিরক্তের ছাপ অনুভব করছে। কর্কশ কণ্ঠে শুধালো, কি হয়েছে শিফুর? বাবা রে শিফু মনে হয় তুহিনের জন্যে কষ্ট পাচ্ছে। তুই একটু বিষয়টা আরেকবার ভেবে দেখো না। মেজাজ এবার বুঝি সপ্তম আকাশে পৌঁছেছে। রাগ দমন করতে না পেরে দাঁতে দাঁত চিবিয়ে অগ্নিদৃষ্টিতে একপাল ঘাড় বাঁকিয়ে তাকালো মায়রার দিকে। মেয়েটা এখনো নীরবে কাঁদছে। তা যেন আরো জ্বালিয়ে তুলল তাকে। তিরিক্ষি আওয়াজ তুলে জানালো, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তার এক চুলো এদিক ওদিক হবে না। তাতে কেউ কষ্ট পাক আর না মরে যাক তাতে কিছু যায় আসে না আমার। শেষের কথাটা মায়রার দিকে তাকিয়ে বলেই হনহন করে ঘর ছাড়ল ইহাম। না মায়ের কথা শোনার প্রয়োজন বোধ করল আর না স্বীয় স্ত্রীর কন্দনরত মুখ দেখার তৃপ্তি অনুভব করল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে মায়েরা বিছানায় বসে পড়ল। এ কেমন অদ্ভুত মানুষের সাথে বাস তার। এই মধু লাগিয়ে কথা বলে তো এই বিষ ঢেলে দেয়। তখন হয়তো বিপরীত মানুষটার কোনো তোয়াক্কাই থাকে না। ওই মানুষটা এত পাষাণ কেন? নিজের জিদের কারণে কেন 2টা মানুষকে কষ্ট দিচ্ছে সে? কেনই বা বুঝতে চাইছে না বিষয়টা? উনি যে সন্দেহ করছেন কাবিনের পর তো তা ঘটার কোনো অবকাশ নেই। তবুও কেন উনি কঠোর নিষ্ঠুর? 2টা মানুষের কষ্টের কোনো মূল্য নেই উনার কাছে? হঠাৎ একটু আগে নিষ্ঠুরভাবে চেপে ধরা গালে যন্ত্রণা অনুমান করতেই ফুপিয়ে উঠল মায়েরা। সেখানে বুঝি আঙ্গুলের ছাপও বসেছে।
শিরিন বেগম ধীরে এগিয়ে গেলেন মায়রার কাছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কেঁদো না মা, তুহিনের কি হয়েছে? বেশি খারাপ কিছু? মায়রা তাকল ভদ্র মহিলার দিকে। উনাকে দেখলে সে অবাকই হয়। এই মহিলাটা আসলেই মায়ে ভরা। নয়তো একটু আগে শিফুর সাথে ওভাবে কথা বলার পরও উনি কি সুন্দর তাকে সান্ত্বনা দিচ্ছেন মাথায় হাত বুলিয়ে। নিশ্চয় শিফুর কাছ থেকে উনি কিছু জেনেছে। তবুও ব্যবহার কি অমায়িক। অথচ ছেলে মেয়ে দুটোই কি কঠিন। কি হলো মা? কি হয়েছে তুহিনের, জানো কিছু? না মা, আম্মু কিছু বলতে পারেনি। শুধু বলেছে হাসপাতালে যাচ্ছে। চিন্তা করো না, কিছু হবে না, আল্লাহ ভরসা। কান্না থামাও। বিষয়টা নিয়ে আমি ইহামের বাবার সাথে একটু কথা বলবো। নিশ্চিতে থাকো তুমি। আমি একটু শিফুর কাছ থেকে আসছি মা। মেয়েটা আমার। কথা সম্পূর্ণ না করেই লম্বা শ্বাস ফেলে তিনি চলে যান। একা ঘরে মুখে হাত চেপেই কেঁদে উঠে মায়রা। একে তো ভাইয়ার সংকটাপন্ন অবস্থা, অন্যদিকে ইহামের রুক্ষতা। দুটোই যেন তাকে যন্ত্রণায় কুলহারা করে দিচ্ছে। হ্যালো আম্মু, ভাইয়ার কি অবস্থা এখন? কি হয়েছিল ভাইয়ার? আবার কিছু উল্টাপাল্টা করেনি তো? না রে মা, আমার ছেলে কষ্ট পেলেও এই রকম করার মানুষ নয়। দেখেছিসই তো কয়েকদিন ধরে ছেলেটা ঠিক মতো খায় না। সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে। ডাক্তার বলেছে শারীরিক দুর্বলতা আর মস্তিষ্কে অক্সিজেনের অভাবে এভাবে অজ্ঞান হয়েছে। কিছুদিন নিয়মমাফিক খাবার আর ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। ফোঁস করে দম ছাড়ে সে। যেন অনাকাঙ্ক্ষিত চাওয়াটা পূরণ হয়নি বলে স্বস্তি পেয়েছে। রাগে শরীর রি রি করে জ্বলছে ইহামের। বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে সে। কোনোভাবেই মেজাজ ঠিক হচ্ছে না তার। মৃদু ঠান্ডা আবহাওয়াতেও কপাল ঘামছে। শরীরে গরমের তাপমাত্রাও বাড়ছে কেবল ক্ষোভের রেশে। তুহিন আর শিফুর বিষয়টা এই পর্যায়ে তার কাছে বাড়াবাড়ি লাগছে। আর মায়েরা, ওই গাধা মেয়েটা, মাথামোটা গর্দবটা স্বল্প বুদ্ধি নিয়েই এসেছে তার সাথে তর্ক করতে। একটা বিষয় জানলো না, বুঝলো না, রাগারাগি শুরু করে দিল। এই মেয়ে কতটুক জানে? দুনিয়া সম্পর্কে কতটুক ধারণা আছে তার? তবুও যে ব্যবহারটা করলো তার সাথে। মাও বা কেন বুঝতে চাইছে না? সবাই মূর্খের মতো কেন চিন্তা করছে? তার মতো গভীরভাবে বিবেচনা করলে সবটাই সহজ হতো। আরে সে তো বলছে না শিফু আর তুহিনের সম্পর্কটা ভেঙে যাক, কিংবা অস্বীকার করবে। তার কেবল চাওয়া ছেলেটা বিদেশ গিয়ে ওই চালচলন থেকে আসার পরও শিফুকে পছন্দ করলে নির্দ্বিধায় তাদের এক করে দিবে। কিন্তু ওদেরকেও তো একটু সময় দেওয়া প্রয়োজন। জীবনের অনেক কিছুই তো বাকি। সবকিছুর চাক্ষুষ অভিজ্ঞতারও একটা বিষয় আছে। কম বয়সে একটা সম্পর্কে জড়ালে কিংবা সিদ্ধান্ত নিলে তার জন্যে পরে পস্তাতে হবেই। হাজারটা চিন্তা তার মাথা ধরে দিচ্ছে। নিউরনে টান খাচ্ছে প্রবলভাবে। মাথা যন্ত্রণায় মুখ কুঁচকে নিল সে। রাত তখন 1টার কাছাকাছি। সাদা পায়জামার জ্যাব থেকে সিগারেটের প্যাকেট তুলে নিল। একটা শলা ঠোঁটে চেপে ধরে বিরক্ত অভিমুখে লাইটার দিয়ে আগুন জ্বালালো তাতে। ক্যাটক্যাটে মেজাজটা ঠিক করতে সিগারেটের ধোঁয়া টেনে নিল নিজের ভেতরে। অনেকক্ষণ নিকোটিনের তেজালো ধোঁয়ার সাথে মেজাজটা একটু শান্ত করে ফোন লাগালো ইব্রাহিমের নাম্বারে। ওপাশে বেশি সময় নিল না কল ধরতে। যেন এর আশাতেই বসেছিল ওই মানুষটা। ফোন রিসিভ করতেই ইহাম বলে, যা কাজ দিয়েছিলাম সব কমপ্লিট তো ইব্রাহিম? ইয়েস ক্যাপ্টেন, অলমোস্ট ডান। ভেরি গুড। তাহলে এই মিশন কালকেই কমপ্লিট হচ্ছে? ইয়েস ক্যাপ্টেন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ইব্রাহিম, বি কেয়ারফুল। মিশনটা যতটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু নয়। কাল আমাদের সকলকে সর্বোচ্চ এলার্ট থাকতে হবে, বিয়ে বাড়িতে কিছু একটা হবেই। আর যাই হোক, আমার ফ্যামিলি মেম্বারদের ক্ষতির আশঙ্কা আছে শতভাগ। গ্রামের নিভৃত নিরিবিলি রাত গা ছমছমের মতো। রাস্তার ধারের ঝোপঝাড় থেকে ঝিঝিপোকা আর বুনোজীবের উদ্ভট শব্দ ভুতুরে অনুভূতির যোগান দেয়। মাটির রাস্তার দুই পাশে বড় বড় গাছ। তারপরে ধানক্ষেত। নিরিবিলি এই নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে ইহাম। মেজাজের সেলসিয়াস খুব বেশি কমেনি। তবুও আগের মতো ফায়ার ভাবটা নেই। একা সড়কে সিগারেটের ধোঁয়া ফুঁকতে ফুঁকতে পথ এগুচ্ছে সে। মনের অবস্থা তখন অগোছালো, এলোমেলো। সূক্ষ্ম এক বিতৃষ্ণা ভাবও কোথাও ঠাঁই নিয়েছে তার মনে। কপালে সরু রেখা টেনেই পা বাড়াচ্ছে। মায়েরা মেয়েটা আসলেই অবুঝ। বাস্তব অভিজ্ঞতা কম। মেয়েটা হয়তো জেদের কারণে তাকে নিয়ে খারাপ ধারণা পুষে রাখছে। তবে সে তো জানে তার দিক থেকে সে 99% ঠিক আছে। মেয়েটার মাঝে বাস্তবিক ধারণা একেবারেই নেই। এটা যেন তার বিরক্তের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। কবে মেয়েটা তার মতো করে একটু ম্যাচিওর্ড হবে? তার মনের মতো হবে? কবে চোখ বন্ধ করে ওই মেয়েটার উপর বিশ্বাস স্থাপন করতে পারবে? তার চিন্তার পথ অনুসরণ করতে পারবে কখন ওই মাথামোটা মেয়েটা? 7-5 ভাবতে ভাবতে ইহাম বাড়ি পৌঁছে গিয়েছে। রাত তখন 2টা 24 মিনিট। বাড়িটা একটু নীরব হয়েছে। মানুষজনের আনাগোনা একদম নেই। সবাই বোধহয় বিছানায় কাত হয়ে গিয়েছে। প্যান্ডেলে কয়েকজন বসে আড্ডা দিচ্ছিল কেবল।
ইহাম এত সব না দেখে আগে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ঘেমে তার পাঞ্জাবি ভিজে উঠেছে। ঘরের দরজা খুলেই ঢিলে মেজাজটা একদম গরম হয়ে গেল তার। সেই সাথে দুই ভ্রুয়ের মাঝে আরো সরু রেখাও ফুটল। কুচকানো ধারালো দৃষ্টিতে আগাগোড়া পরখ করল। সেই যে যেভাবে দেখে গিয়েছিল এখনো মেয়েটা একইভাবে বসে আছে। চোখ গুলিও ফুলে গিয়েছে। নিশ্চয় ফ্যাচফ্যাচ করে কেঁদেছে। যেটা একদমই বিরক্তিকর বিষয় একটা ওর কাছে। সুচালো নজরে পরখ করল এলোমেলো চুল, অগোছালো শাড়ির ভাঁজ আর বিধ্বস্ত মুখশ্রী। ক্রোধে নীরবে ফুসল দ্রিমদ্রিম করে। দাঁত কিরিমিরি করে দরজার সামনেই কয়েক পল দাঁড়িয়ে রইল আওয়াজহীন। তার উপস্থিতি মেয়েটার চোখ মুখ যে আরো কঠিন করে তুলেছে তা বেশ অনুধাবন করতে পারছে সে। তবুও নিরুত্তর থেকে চুপচাপ হজম করে নিল। অতঃপর ধীর বেগে এগিয়ে গেল ঘরের ভেতর। চেহারায় গাম্ভীর্যের ভাব। তবুও একটু তলিয়ে দেখতে হাঁটতে হাঁটতে বিছানায় বসা মায়রার কাছে এগিয়ে যেতেই মায়রা কেমন থমথমে মুখে ধপ করে উঠে দাঁড়ালো। তার দাঁড়ানোর ভঙ্গি দেখেই আরেক দাপ তেড়ে উঠল ইহামের মেজাজ। দেখেছ অভদ্র মেয়ের তেজ? এখনো তাকে তেজ দেখানোর চেষ্টা চালাচ্ছে মাথামোটা মেয়েটা। কিছু বুঝে না শুনে না, তবুও ফালতু তেজ দেখাতে কৃপণতা করছে না। তবে তার কিসের ঠেকা? দোষ না করেও কেন এত তেল মাখতে যাবে কাউকে? যেখানে তেল মাখানোটাই তার কাছে বিরক্তের একটা বিষয়। এক পলক মায়রার দিকে তাকিয়ে আবারও নিজেকে দৃঢ় করে নিল। কোনো বলদকে অন্তত সে অকারণে অযথা তোষামোদ করতে পারবে না। একটু দেখুক না হয় এই বলদ মেয়েটা অকারণে কতটুক জেদ দেখাতে পারে। মায়রাকে পাশ কাটিয়ে সে জলদি জলদি করে ওয়াশরুমে চলে গেল। ইহাম যেতেই মেয়েটার কেমন ফুপিয়ে কান্না এলো। তবুও কাঁদল না। এই লোকটা নির্দয় পাষাণ। তার সামনে কাঁদলে কি সে নরম হবে? তবে কেন কাঁদবে? কেঁদে যদি কোনো কিছু পরিবর্তন না করা যায় তবে সেই কান্নার কোনো দরকার নেই। সে এটা বুঝতেই পারছে না এই লোকটা অগ্রিম করে কেন সব কিছু ভেবে নিচ্ছে। তুহিন আর শিফুর বিয়েটা হয়ে গেলে তো তখন আর কোনো ঝামেলা থাকবে না। তুহিনের সাথে শিফুর প্রতিনিয়ত কথা হবে, একটা সম্পর্ক থাকবে। তখন তো আর তুহিনকে বাহ্যিক কিছু কিংবা চালচলন আকর্ষণ করতে পারবে না। তবুও লোকটার অহেতুক সিদ্ধান্তের মানে কি? মানুষটা এতই পাষাণ, কারো দুঃখ কষ্টও গায়ে লাগে না তার? কেউ মরলেও তার কিছু যায় আসে না। কি করে পারল মানুষটা ওই কথাটা বলতে? ফাঁপা কষ্টটায় এক ফোঁটা পানি এগিয়ে এসে পড়ল। সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছেও নিল সন্তর্পণে। দরজা খোলার শব্দ পেতেই নিজেকে আবারও আড়াল করে নিল। যেন ওই লোকটার মুখোমুখি হতেই চায় না সে। তখন পর্যন্ত মায়রারকে নীরব দেখে মেজাজ কটমট করতে লাগলো। কেন যেন মায়রার ওই নীরব আন্দোলন আর গায়ে আগুন লাগালো। মেয়েটা কেন তার সাথে একটু কথা বলছে না? এত কিসের জেদ তার? সে অকারণে জেদ ধরে কি বসে আছে সে রাগ ভাঙ্গাবে বলে? বিছানা ঝাড়ু দাও মায়রা। অপরদিক থেকে কোনো জবাব আসল না। বরং আরো কঠিন হলো যেন মুখাবয়ব। অঘোষিত এক জেদ চেপে ধরায় কেমন দপদপ পা ফেলে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে। ঝাড়ু দেওয়ার বদলে কেমন জেদ লাগিয়ে টেনে টেনে হাতের চুড়ি খুলতে লাগলো। তীক্ষ্ণ মেজাজ নিয়ে শানিত চোখে দেখতে লাগলো মায়রার এহেন উশৃঙ্খল কার্যকলাপ। মেয়েটা ঠিক কোন পর্যায়ে বেয়াদব হলে এমন করে? লাল চোখ নিয়ে হাতের দিকে তাকাতেই মেজাজ তুঙ্গে উঠল। ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক চুড়ি টানায় ফর্সা হাতে লালচে আঁচড় দেখা যাচ্ছে। আর নীরব থাকতে না পেরে বিক্ষুব্ধ কণ্ঠে বলে, কি বললাম তোমাকে মায়রা? কোনো প্রতিক্রিয়া এলো না। এবার রেগে অগ্নিশর্মা হয়ে তেড়ে গেল মায়রার দিকে। আয়নার সামনে স্থির কঠিন চিত্তে দাঁড়িয়ে অদৃশ্য ক্রোধে চুড়ি টেনে ধরা হাতে শক্তভাবে চেপে ধরল হাত। এক টানে নিজের দিকে ঘুরিয়ে ফুঁসে উঠল গরম দুধের মতো, এই বেয়াদব মেয়ে আমার কথা কানে যাচ্ছে না তো? নিজেকে কেমন শক্ত ধীরোদ্ধত করে জবাব দিল, আপনার কথা কানে গেলেই বাকি কি করতে হবে? সব সময় আপনার কথা মাথা পেতে নিতে হবে? বেশি বেরো না মায়েরা, ফল ভালো হবে না কিন্তু। হতে হবে না। হাত ছাড়াতে চেয়ে এবার অন্য হাত ইহামের কবজির উপর রাখল। বাহু থেকে সরাতে চেষ্টাও করল। আপনার মতো মানুষের কাছে ফলাফলের আশা করা অহেতুক। যে মানুষের মন নেই সেই মানুষের সাথে থাকা অনার্থক নয় কি? ছাড়ুন আমার হাত। এবার বাসায় গিয়ে নিশ্চয় আমি আব্বু আম্মুকে সব জানাবো। আপনি আপনার সাথে থাকতে পারবো না এভাবে। এটাই তোর চাওয়া? হঠাৎ অগ্নিগিরির মাঝে লঘু শীতল হাওয়ার মতো শুনাল ইহামের পরবর্তী বাক্য। কিরে বলছিস না কেন এটাই চাস তুই? থাকতে পারবি না আমার সাথে এই তো? মায়েরা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। নিষ্পলক নির্জীব চাউনিতে কেবল তাকিয়ে রইল ইহামের মুখের দিকে। আকস্মিক বিস্ময়টা একদম তাকে বাকহারা নিস্তব্ধ বিমূঢ়ে পরিণত করে তুলেছে। ফাঁকা ভেতরটায় ঠিক কেমন মিশ্র অনুভূতি হচ্ছে তা সম্বন্ধে সে অজ্ঞ। কেবল হিম শীতল এবং শান্ত চোখগুলিতে ছলছল করছে ইহামের এক টুকরো অঙ্গার মুখাবয়ব। কিরে বল? আবারও ঝাঁকাল মায়রার বাহু। দাবানলের ক্রোধটা তাকে দমিয়ে রাখতে পারছে না। কেমন হিংস্র নেকড়ের মতো ছিঁড়ে খুঁড়ে বের হতে চাইছে তা। বলছিস না কেন? আমার সাথে থাকবি না এটাই তো?
এটাই বলার জন্যে মরিয়া হয়ে গিয়েছিস? আগদের পর থেকে এই এক খ্যানখ্যানানি শুনে এসেছি তোর। বিরক্ত হয়ে গিয়েছি। যা, এবার তুই যা চাস তাই হবে। ডিভোর্সই দিব তোকে। শান্তি? শেষের এক শব্দে করা প্রশ্নটুক করলেও উত্তরের আশা মিলি সেকেন্ডও করেনি ইহাম। দাঁত পিষে কেমন হিংস্র ভাবে ঠেলে নিজের থেকে দূরে সরালো। যেন তার খুব অপ্রয়োজনীয় বস্তু মেয়েটা। শরীর ঝাঁকুনি দিয়ে কয়েক পা পিছিয়ে যেতেই কেমন নিস্তেজ অসার হয়ে আসে মায়েরা। ফ্যালফ্যাল করে বিমূঢ় রূপে তাকিয়ে থাকে। নিভে আসা চোখগুলির দৃষ্টি নিষ্প্রভ। যেন ভেতরে কোনো প্রাণ নেই। এক নজরে তাকিয়ে থেকে দেখে যাচ্ছে হায়নার মতো হিংস্র ক্রোধের রশ্মি নির্গত হওয়া মানবটাকে। তার অন্তরে কি এক ফোঁটা মায়াদয়া দেয়নি আল্লাহ তায়ালা? এতই কঠিন পাথর উনার ভেতরটা? কি আবলীল ভাবে গড়গড় করে বলে দিল কথাগুলি। আচ্ছা, মানুষটার মনে কি কোথাও সে আছে? থাকলে এভাবে অকপটে তাকে আঘাত দিতে পারত? কই, তার ভেতরের অবস্থাটা তো একটা বার লোকটা বুঝার চেষ্টা করল না। ভাইয়ের জন্যে তার ব্যাকুল হৃদয়ের দুশ্চিন্তা একটুও কি ঠাউর করতে পারল না নির্দয় নিষ্ঠুর মানবটা? তবে কিভাবে লোকটা পারল এই মুহূর্তে এভাবে কথাটা বলতে? তার ভেতরটা এত ফেপে উঠছে কেন? যেন তীব্র অসহনীয় কষ্টের বুদবুদ সৃষ্টি হয়েছে। নিম্প্রব শরীরটায় এক বিন্দু শক্তি সঞ্চয় নেই যে দাঁড়িয়ে থাকবে। চোখ ফেটে কান্নারা আন্দোলনে নামতে চাইছে। তবুও ইচ্ছে হচ্ছে না এই লোকটার সামনে সেই কান্নার নীরব আন্দোলনের আত্মপ্রকাশ ঘটুক। কেন যেন লোকটার সাথে তর্ক কিংবা কোনো রকম বিরক্তি করার ইচ্ছা হলো না। টলতে থাকা পাগুলি নিয়ে এলোমেলো কদম ফেলল। যেন ভাঙে আসক্ত কারো পদচারণ। হুটহাট মেজাজটা বিগড়ে একাকার হয়ে যাচ্ছে ইহামের। তার কারণ যে অবশ্য নেই তা তো নয়। মেয়েটার এত কাদার কি আছে? সেটা কি তার বিরক্তের কারণ নয়? আর ওই সস্তা তেজ সে কাকে দেখায়? এত অভদ্র বেয়াদব মেয়ে বারবার মানা করার পরও শুধু ডিভোর্সের কথাই বলে। মাথামোটা গর্দবটা অহেতুক কারণে তার সাথে কেন ঝামেলায় জড়াবে? উল্টো পিঠে দাঁড়িয়ে ভেতরের টগবগে আগুনের তাপে পরপর নিঃশ্বাস ফেলছে ইহাম। নিঃশব্দে এগিয়ে যাওয়া মায়রার পদচারণের আওয়াজ তাই তার কানে লাগেনি। তবে দরজা খোলার শব্দে সে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে ঘুরে তাকায়। মায়রাকে বাহিরে যেতে দেখে তার আগুনের আরেক টুকরো গরম ঘি পড়ে যেমন তেজস্বী কণ্ঠে বলে, বাড়িতে কিন্তু মেহমানে গিজগিজ করছে। ঘর থেকে বের হয়ে যদি কোনো নাটক করিস তবে তোর খবর আছে মায়রা। বিছানায় গিয়ে শু। মায়রা সেকেন্ড কয়েক চুপচাপ জড়বস্তুর মতো দাঁড়ালো। ভুলক্রমেও ঘাড় বাঁকিয়ে ইহামের মুখের দিকে তাকিয়ে চোখাচোখি করল না। এই মাত্র ভেতর জবাই হওয়া দেহটা টেনে নিরিবিলি করে দরজা পেরিয়ে বের হয়ে এলো কোনো রকম। অথচ ঘরের ভেতরের তীব্র ক্রোধাগ্নিতে দাপাদাপি করা মানবটা তার এই অগ্রাহ্যটুক চোখ বুঝে দাঁত পিষে সয় নিল। দলা পাকানো আর্তনাদগুলি বুক চিরে বের হতে চাইছে মায়রার। ভেতরের ফাঁপা কষ্টটা গলার কাছটায় খুব যন্ত্রণা দিচ্ছে। ওই ভাতের ফাঁপড় আসার মতো ফাঁকা যাতনাগুলি না সরালে গুমরে মরে যাবে সে। কোনো একটা নীরব জায়গা দরকার সবটা উগলে দিতে। তার আগে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানির খুব প্রয়োজন বোধ করছে সে। তৃষ্ণায় ছাতি শুকিয়ে আসছে। যাতনা বুঝি বেশ তপ্ত। ঘণ্টা সময় লাগিয়ে মায়রা রুমের ভেতর গেল। দরজা খুলতেই চোখ পড়ল বিছানার শেষ মাথায় এখনো পা ঝুলিয়ে গম্ভীর বসে থাকা ইহামের দিকে। মুখের ভাব দেখে না বুঝার উপায় নেই যে সে এখনো রেগে আছে। মুখ ফুলিয়ে এখনো দাঁত চিবাচ্ছে বুঝি। দৃষ্টি সরিয়ে মায়রা নিভৃতে রুমের দিকে এগিয়ে গেল। ইহাম বাঁকা চোখে বাজপাখির নজরে দেখল সাজবিহীন মায়রার মুখশ্রী। তখনকার মতো শাড়ি বাদে কোনো সাজসজ্জা নেই। এতে যেন আরেকটু ফুসল ইহাম। তার এই অতর্কিত রাগের কারণ ঠাউর হলো না তার নিজের ভেতরেই। কোথায় বলেছিল রাতে শাড়ি পরার শাস্তি দিবে আর এই মেয়েটা? নীরবে আবারও দাঁত পিষল সে। মায়রার থমথমে মুখ আর সাজবিহীন চেহারার দিকে তাকিয়ে নীরব ক্রোধ হেঁটেই সে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। নিজেকে মায়রার খানিক হালকা লাগছে। ওয়াশরুমে আর্তনাদবিহীন কান্নাগুলির কারণে ভেতরের ফাঁপা ভাবটাও কমে এসেছে তার। তাই চুপচাপ ইহামের পাশে উল্টোপিঠে শুয়ে পড়ল নিজেও। এদিকে ইহাম ফোঁসফোঁস করছে। মায়রার নীরব এড়িয়ে যাওয়া তার জিদ যেন আরও বাড়াচ্ছে। এই রাগের কোনো হেতু খুঁজে পাচ্ছে না সে। অম্বরে দিনের আলো ফুটেছে অনেক সময় হয়। হালকা ঘুমটা ভাঙ্গতেই ইহাম পাশ ফিরে তাকিয়ে দেখতে পায় তার পাশে মায়রার নেই। খানিক স্তব্ধ হয়ে খালি জায়গাটায় তাকিয়ে রইল সে। গড়গড় করে সজাগ মস্তিষ্কে মনে হলো কালকের সব ঘটনা। সেই সাথে অনুভব হলো অনুতাপ। নিজে নিজে কিছু একটা অনুভব করে দীর্ঘশ্বাস ফেলল সে। কাল বোধ হয় একটু বেশি রূঢ় হয়ে গিয়েছিল মায়রার উপর। মেজাজটা বুঝি একেবারেই খেই হারিয়ে গিয়েছিল। সব দিক বিবেচনা করে তার অন্তত একটু নমনীয় হওয়া উচিত ছিল। মায়রা খানিক অবুঝ, সব কিছুতে বেশি বুঝা একটা ভাব। তবে নিতান্তই মাথামোটা। তার সাথে অন্তত তাকে একটু বুঝবান হওয়ার উচিতই ছিল। তা বেশ অনুধাবন করতে পারছে। বিচক্ষণ একটা মানুষ হিসেবে সম্পর্কের রেশ ঠিক রাখতে তার নিজের দিক থেকে বেশিরভাগ দায়িত্বটা গ্রহণ করা অত্যাবশ্যকীয়।
কাল রাতে রাগের মাথায় না বুঝলেও এখন মায়রার পরিস্থিতিটা অনুমান করে তার যেন খারাপই লাগছে। এখন কোথায় গেল মেয়েটা? হাঁটতে হাঁটতে পা বাড়াতেই বসার ঘরে চোখে পড়ল মায়রাকে। ব্লু কালার একটা থ্রিপিজ আবৃত গতরে, মাথায় ওড়না টানা, মুখটা কেমন মলিন। সেখানে আরো কয়েকজন আছে। বসার ঘরে দাঁড়াতেই শুনতে পেল মায়রার গলা, মা আমি আজকে চলে যাই ঢাকায়, ভাইয়ার জন্যে অস্থির লাগছে। এ কি বলো মায়রা আম্মা, এসব কি ধরনের কথা? আসলে শাশুড়ির কথায় মাথা আরো নুয়ে নিল মায়রা। আমার আর এখানে মন টিকছে না মা, থাকতেও ভালো লাগছে না, আমি ভাইয়ার কাছে যেতে চাই। মায়রার অবুঝ কথার মানে বুঝলেন শিরিন বেগম, তাই শান্ত গলাতে জবাব দিলেন, আমি বেয়ানকে একটু আগে কল দিয়েছিলাম মায়রা, উনি বলেছেন তুহিন এখন ভালো আছে, এখনো ঘুমাচ্ছে, জ্ঞান এখনো ফিরেনি, তবে বিপদ মুক্ত। আর তাছাড়া তোমাকে আমি একলা কি করে যেতে দিব মা, এতটা দূরের রাস্তা। তোমার শ্বশুর দুপুরের দিকে চলে আসবে, রাতে যদি উনি চলে যান ঢাকা তবে উনার সাথে তুমি চলে যেও, তবুও একা তোমায় যেতে দিতে পারবো না মা। মায়েরা কিছু বলবে তার আগে ক্ষিপ্রে ইহাম গুরুগম্ভীর কণ্ঠে জবাব দিল, কে কোথায় যাবে না যাবে সেটা পরে দেখা যাবে, তার আগে আমার একটা কড়া লিগারের চা বানিয়ে দাও মা, আর মায়েরা চা নিয়ে জলদি রুমে আসো। মায়েরা তাকালে দুজনের চোখাচোখি হলো। দেখতে পেল লোকটার অগ্নির দৃষ্টি, লাল লাল চোখ দিয়েই যেন তাকে শাসাচ্ছে। এক পলক তাকিয়ে আবারও হনহন করে চলে গেল সে নিজের রুমের দিকে। গায়ে জ্বলন ধরা ভাব হলো মায়েরার, রাগে কটমট করল সে নিজেও। কোন দেশের কোন রাজা বাদশা সে, যে আসল ঘটনার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত জানিয়ে আবারও চলে গেল, যেন কথার নড়চড় হলেই শিরুচ্ছেদ করবে। মুখ ভেঙচালো মায়েরা, মনমরা হয়ে বসে শিফু একলা রুমে। বিছানার পায়ের দিকটায় মাঝারি আকারের একটা জানলা রয়েছে। এক কোনায় বসে নির্জীব হয়ে দূরে কোথাও কি একটা যেন দেখছে মগ্ন হয়ে। তার মুখের দিকে তাকালেই যেন বোঝা যায় কোনো প্রাণ নেই। নীরবে রুমে প্রবেশ করে মায়েরা। শিফুর দিকে তাকাতেই খুব খারাপ লাগে তার। কাল রাতে আসলেই মেয়েটাকে বেশি কড়া কথা বলে ফেলেছে। ওভাবে না বললেও চলতো, সে তো জানে নীরবে শিফু তার ভাইয়ের জন্যে কষ্ট পায়। ধীর পায়ে মায়েরা এগিয়ে গেল। কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে উঠল শিফু। আতঙ্ক নয়নে তাকিয়ে মায়েরাকে দেখে মলিন হাসার চেষ্টা করল সে। ও তুমি ভাবি, আবারও ঘাড় বাঁকিয়ে নিল শিফু। বসো ভাবি। শিফুর ক্ষীণ আওয়াজে তার পাশেই বসল মায়েরা। অতঃপর শিফুর মুখটা নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করল, আমার উপর রেগে আছো শিফু? না, ম্লান হাসল শিফু। রাগ করব কেন ভাবি, তোমার কথা তো আর ফেলে দেওয়ার মতো নয়। আমিও তো তুহিন ভাইকে কষ্ট দিয়েছি, একদিক থেকে তোমার কথা ঠিকই আছে, তবে রাগ করব কেন? মায়েরা শিফুর দুই হাত জড়িয়ে নিল। নরম কণ্ঠে জানালো, শিফু বোন আমার আমি ওভাবে বলতে চাইনি, তখন মাথা ঠিক ছিল না। কি থেকে কি বলেছি তুমি আমার কথা ধরে বসে থেকো না। আর কেউ না জানুক আমি তো জানি তোমার দিকটা। বোন আমার বড় বোন হিসেবে আমার কথায় মন খারাপ করে থেকো না। আমি কাকে বুঝাবো আমার কষ্টটা ভাবি? প্লিজ শিফু কেঁদো না, দেখি কি করা যায়। ভাইয়া এখন সুস্থ আছে, কেঁদো না প্লিজ। শিফুর চোখের পানি মুছে দিয়ে মায়েরা বলে, বহিরে চলো, চা নিয়ে আমি তোকে আসতে বলেছিলাম। না আসলে ভাইয়া। তাহলে তুই এলি কেন? ভাইয়ের শক্ত ঝাড়িতে কেমন হাসপাস করে উঠল শিফু। বলতেও পারছে না তার ভাবি জোর করে চা ধরিয়ে দিয়েছে তাকে। মায়েরা কোথায়? আসলে ভাবি, ও কোথায়? কি করে ও? সামান্য চাটাও কি সে দিয়ে যেতে পারে না? তার জন্যে তোকে প্রয়োজন? এই পর্যায়ে শিফু উত্তর দিতে পারে না, মাথা নুইয়ে আনে। তাকে এভাবে দেখে তপ্ত মেজাজটা খানিক শান্ত করে নরম গলাতে বলে, তোর সাথে আমার কথা আছে, রাতে বলবো, এখন গিয়ে মায়েরাকে পাঠা। একটু চুপ থেকে আবারও বলে ইহাম, ও যদি দুনিয়াও উদ্ধার করে তবুও এই মুহূর্তে ওকে আসতে বলবি আমার সামনে, নয়তো আমি গেলে বিড়ালের বাচ্চার মতো ঘাড় ধরে কিন্তু নিয়ে আসবো ওকে। যা মায়েরাকে আসতে বল গিয়ে, এখন মানে এখনই। দাঁত কটমট করে অনিচ্ছা সত্ত্বেও মায়েরা এগিয়ে যায় ইহামের রুমের দিকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই কোথা থেকে সিংহের মতো গর্জে এলো ইহাম। হিংস্রের মতো চেপে ধরল মায়েরার বাহু। সেই সাথে মায়েরার দিকে 2 কদম এগিয়েও এলো। চিবিয়ে বলল, খুব সাহস বেড়ে গেছে না তোমার? যা খুশি বলছো করছো, ছাড়ুন আমার হাত। ছাড়ব না, আমার প্রশ্নের উত্তর দাও। হাত ছাড়াতে চেয়ে কঠিন স্বরে মায়েরা জবাব দিল, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি বাধ্য নই। অবকোর্স ইউ। ছাড়ুন। যাকে ডিভোর্স দিবেন তার সাথে এমন আচরণ করার মানে কি? কিসের বাধ্যকতা? ব্যাস হুট করে ইহাম হাত ছেড়ে গাল চেপে ধরল কঠোর রূপে। কটমট করে জবাব দিল, ডিভোর্স দেইনি, দিলে তখন দেখা যাবে। তার আগে তুমি আমার বউ। আর সেই আশা বাদ দাও মাথামোটা বলদ। বেশি বেরো না, সেটা তোমার জন্য সুখকর হবে না। কোথাও যাবে না তুমি।
আপনি কোনো প্রেসিডেন্ট কিংবা জমিদার নন। যা বলবেন সবাইকে শুনতে হবে। সবাই শুনুক আর না শুনুক আমি তোমার স্বামী হই। সেই হিসেবে তুমি আমার সব কথা শুনতে বাধ্য। আর শুনবেও। শুনবো না? কি করবেন আপনি? ছাড়ুন, লাগছে আমার। তর্কবিহীন ইহাম ছেড়ে দিল মায়রার গাল। গলা কেশে বলল, কি করব তা তোমায় বলে করব না মায়রা। যা করার সরাসরি করেই দেখাবো। চুপচাপ গিয়ে রেডি হও। আমি বিয়েতে যাব না। যাবে। বললাম তো যাব না। তুমি যাবে। না। তোমায় যেতে হবে না। যে অবস্থাতেই তুমি থাকো সেভাবেই তোমাকে আমি বিয়ে বাড়িতে উঠিয়ে নিয়ে যাব। তাই রেডি হবে কি হবে না বুঝে দেখো। আর যাই হোক, এই কয়েক দিনে মায়েরা বেশ বুঝেছে ইহাম কেমন ধরনের মানুষ। যা বলবে তা যে করবে তাতে কোনো সন্দেহ নেই। পুরো এক কথার মানুষ। দেখা যাবে যেন তেন পোশাকে বগলদাবা করে তুলে নিয়ে গেল বিয়ে বাড়িতে। পরে আফসোস করার চেয়ে না চাইতেও রেডি হতে হয়েছে মায়েরাকে। টকটকে মেরুন রঙের একটা শাড়ি পরেছে মায়েরা। চোখে আইলাইনার আর ঠোঁটে গাঢ় লিপস্টিক বাদে কোনো সাজ নেই মুখে। খোলা চুলে যেন মোহনীয়া অপ্সরী লাগছে। দূর থেকে ইহাম চাইলেও চোখ ফেরাতে পারছে না। সবচেয়ে আকর্ষণীয় লাগছে টকটকে ঠোঁটগুলি। একদম চোখ ধাঁধিয়ে দেওয়া যাকে বলে। মায়েরা ইচ্ছাকৃতভাবেই ইহামের বিপরীত গাড়িতে উঠেছে শাশুড়ির সাথে। যেন পুরোপুরি এড়িয়ে চলতে চাইছে ওই কঠিন পাষাণ মানবটাকে। একটা নির্দয় পুরুষ। দয়া মায়া বলতে কিছু নেই। গাড়িতে চুপচাপ বসে থাকতেই ফোনটা টুং করে শব্দ হলো। স্ক্রিনে দেখা গেল, পাষাণ মানব নাম্বারটা থেকে মেসেজ এসেছে। খুব বুঝি এড়িয়ে যেতে চাইছো মেয়ে? যত উড়ো নাটাইটা যে আমার হাতে। ঘুরে ফিরে আমার টানেই আমার হাতের মুঠোয় আসতে হবে বলদ মেয়ে। বিয়ে বাড়িতেও মায়েরা আর ইহামের খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি। মেয়েটা যেন জেদে একেবারে তার থেকে লুকিয়ে যেতে চাইছে। বিষয়টায় বেশ আশাহত হলো ইহাম। না, কালকে একটু বেশি করা হয়ে গিয়েছিল বোধ হয়। বলদ জেদি মেয়েটা এখন জেদ ধরে তার সাথে এমন করছে। লুকোচুরি খেলা চালাচ্ছে। আজকের ঝামেলাটা শেষ করে রাতেই মেয়েটাকে বুঝিয়ে নিতে হবে। এভাবে এড়িয়ে চললে কি আর পারা যায়? মানা যায় বিষয়টা। এই যে এখন আধুত মুখটা দেখে নিজেকে একটু শীতল করতে চাইছে, তবুও মেয়েটা জেদ ধরে যেন কোথাও লুকিয়ে আছে। যেন কিছুতে সামনে পড়তে না হয় তার। এই জ্বালা টুককি হজম করার মতো তার কাছে। তীক্ষ্ণ নজরে ইহাম আশপাশটা দেখল। তার জহুরি চোখ সকল কিছু পর্যবেক্ষণে মশগুল। হিমেলের শ্বশুর বাড়ির অবস্থা বেশ ভালো। বলতে গেলে হিমেলদের থেকেও ভালো পর্যায়ে। নিহাত সম্পর্কের বিয়ে। নয়তো মেয়েকে আরও উচ্চস্তরে বিয়ে দিতেন ভদ্রলোকেরা। তবে তার চিন্তার বিষয় হলো অন্যটা। ইব্রাহিমকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছে বিষয়টা। সকলকে সাবধান হতে বলেছে। কাল গোপনে জেনে এসেছে ক্রিমিনাল কনেপক্ষের নিকটাত্মীয়। তাই নিশ্চয় বিয়েতে বড় ধরনের কোনো ঝামেলা করে নিজেদের অসম্মান করতে চাইবে না। তবে কিছু একটা হবে এটা নিশ্চিত। তবে কি সেটাই ধারণা করতে পারছে না সে। তাই বিষয়টা বেশ জটিল এখানটায়। চোখ কান সর্বদা খোলা রাখতে হবে। ইব্রাহিমের সাথে কিছু একটা বিষয়ে গভীরভাবে আলোচনা করছে ইহাম। হাতে দুজনেরই সফট ড্রিঙ্ক। তাতে চুমুক লাগাতেই ছুটে এলো শিফু। স্বাভাবিকভাবে নিয়েই প্রশ্ন করল ইহাম, কি হয়েছে শিফু? এভাবে এলি যে? কোনো দরকার? না ভাইয়া, আসলে আম্মু ভাবিকে ডাকছে। কিন্তু কোথাও তো ভাবিকে দেখলাম না। দেখ আশেপাশেই আছে কোথাও। মাত্রই দেখে এলাম ভাইয়া। এত বড় বাড়ি কোথা থেকে কোথায় গিয়েছে একটু ভালো করে খুঁজে দেখ। আচ্ছা, তুমি পেলে আমাকে জানিও কল দিয়ে। ওকে। শিফু চলে যেতেই ইব্রাহিমের সাথে আলোচনা এগিয়ে নিয়ে যেতে থমকালো ইহাম। বিষয়টা ততটা গুরুত্ব না দিলেও হঠাৎ মস্তিষ্ক কিছু একটা ইঙ্গিত দিতেই চমকে উঠল সে। কপালে সরু রেখা দেখা গেল। হুট করে সে পিছন ফিরল শিফুকে কিছু জিজ্ঞেস করতে। ততক্ষণে শিফু চোখের আড়াল হয়ে গিয়েছে। এবার যেন মনের সন্দেহ গাঢ় হলো তার। 2 পা বাড়াতেই ফোনটা টুং করে উঠল। আননোন একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। এড়িয়ে যেতে গিয়েও কিছু ভেবে ওপেন করল তা। চোখের সামনে ভেসে উঠল গোটা গোটা অক্ষরে টাইপ করা লেখাটা। তোর বউটা এত ছটফট করে কেন রে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী? বিস্ফোরিত নয়নে মেসেজটায় চোখ বুলাতেই আতঙ্কে আটকে উঠল সে। কিছু একটা অনুমান করে ত্রাসে কলিজা কেঁপে উঠল তার। আবারও ভীষণ অস্থির হয়ে ঝাপসা চোখে নজর বুলালো মেসেজটায়। উদ্ভ্রান্তের মতো ব্যাকুল হয়ে উঠল মেসেজটার সূক্ষ্ম ইঙ্গিতটায়। সে কিছু একটা অনুমান করল ব্যস্ত ভঙ্গিতে, সেই সাথে অনুধাবন করতে পারল অস্থিরভাবে হৃদয় তীব্র উঠানামা। হৃদগড় হঠাৎই গাঢ় যন্ত্রণায় হাহাকার করে উঠল। তার মানে মায়েরা? মানুষে গিজগিজ করছে বাড়িটা। আকবর পাটোয়ারি গ্রামে বিশাল আলিশান বাড়ি তৈরি করেছেন। যদিও উনার বসবাস ঢাকায়, তবুও গ্রামের মানুষের কাছে নিজেকে বিত্তশালী প্রমাণ করার জন্যে বছরের একবার গ্রামের বাড়িতে আসবেন বলে তৈরি করেছেন বিশাল বিলাস শান্তির সাম্রাজ্য। গ্রামে এক নামে বাচ্চা থেকে বুড়ো সবাই উনাকে চিনেন। তাই বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের আধুনিকতার ছোঁয়া দিতে কোনো কার্পণ্যতা হয়নি।
দিশেহারার মতো অস্থিরভাবে ছটফট করতে লাগলো ইহাম। তার কলিজা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সূচালো আতঙ্কে। ফলাঘাতের মতো তীব্র যন্ত্রণায় পিষ্ট হচ্ছে তার কঠিন বক্ষস্থল। দুমড়েমুচড়ে ছারখার হয়ে যাচ্ছে ভেতরটা। কেমন উদ্ভ্রান্তের মতো অস্থির হয়ে গেল তার ব্যতিব্যস্ত চিত্ত এক ঘূর্ণমান দুশ্চিন্তায়। মাথার ভিতর পোকার মতো কিলবিল করতে লাগলো একমাত্র মায়েরা। কোথায় গেল মেয়েটা? এত বড় বাড়িতে কোথায় আছে সে? কোন বিপদ হলো মেয়েটার? ইহামের পাশ থেকে ইব্রাহিমকেও এবার চিন্তিত আর বিষণ্ণ দেখালো। ইহামের ছটফট ভাব তাকে ঘাবড়ে দিচ্ছে। সব সময় শান্ত স্থির থাকা মানুষটার হঠাৎ কি হলো? আজ পর্যন্ত যতগুলি অপারেশন টিম লিডার হয়েছে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী সে সর্বদা দেখে আসছে মানুষটা কেমন দৃঢ় বিচক্ষণতার সাথে সততা দিয়ে নিজের দায়িত্ব পালন করেছে। তবে এখন কি হলো? এমন পাগলের মতো অস্থির অস্থির করছে যে? হঠাৎ এই ছটফটানির মানে কি? ক্যাপ্টেন কি হয়েছে? আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? তৎক্ষণাৎ ইহাম কোনো জবাব দিতে পারল না। একদম উন্মাদের মতো সে ছটফট করে দিক বেদিক তাকালো। নজর চারিদিকে বুলিয়ে কোনো কুলকিনারা পেল না। কি করবে না করবে তাও বুঝে উঠতে পারছে না। মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে করেই হোক মায়েরাকে ঠিকঠাকভাবে ফিরে পেতে হবে। স্যার কি হয়েছে আপনার? কি হয়েছে বলুন না, আমার চিন্তা হচ্ছে। প্ল্যান চেঞ্জ? মানে? কি বলছেন ক্যাপ্টেন? এখন কথা বাড়ানোর সময় নয় ইব্রাহিম। সবাইকে জানিয়ে দাও কথাটা। আজহার পাটোয়ারি সম্ভবত মায়েরাকে কিডন্যাপ করেছে। জানি না কোথায় আছে। যে রকম প্ল্যান করেছিলাম তার কিছুই হবে না। সবাইকে এলার্ট করে দাও। আর ফোনে নজর রাখতে বলো। আমার হিডেন ক্যামেরার মাধ্যমে আশা করি গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। ওকে ক্যাপ্টেন। শুনো ইব্রাহিম, বাড়ির প্রতিটা সিসি ক্যামেরা গিয়ে চেক করো। কোথাও না কোথাও তো মায়েরাকে দেখা যাবে। ওর লাস্ট প্লেস কোথায় জানাও আমায়। তাড়াতাড়ি যাও ইব্রাহিম, সময় নেই। ফাস্ট। শেষের শব্দটা বেশ জোর দিয়ে বলল ইহাম। ভেতরের তীব্র আতঙ্ক শঙ্কা যেন প্রকাশ পাচ্ছে তার গলায়। এখনই যাচ্ছি বলে ইব্রাহিম ছুটে গেল নিজের দায়িত্বের দিকে। লম্বা লম্বা শ্বাস টানল ইহাম। মস্তিষ্ক ফাঁকা লাগছে তার। সব সময় ধৈর্য নিয়ে সব পরিস্থিতি মোকাবিলা করা এই মানুষটা ধৈর্য ধরে সংযম করতে পারছে না নিজেকে। তার ভেতরটা ভীষণ অস্থির অস্থির করছে। নিজেকে যেন অসহায় ফিল করছে বড্ড। মাথাতেও কিছু আসছে না কোথা থেকে কি শুরু করবে। চিন্তা চেতনার সবটা জুড়ে যেন গেড়ে গেছে কেবল মায়েরা। মেয়েটার বিপদ, এই ভাবনাটা আতঙ্কে তাকে আরো দিশেহারা করে দিচ্ছে। বড় বড় কদম ফেলে যেতে যেতে এদিক ওদিক করে তাকালো। সবার আগে মেসেজ আসা নাম্বারটায় কল লাগাটা। তার ধারণার মতোই বন্ধ পেল নাম্বারটা। দ্রুত নাম্বারটা কপি করে লোকশন জানাতে বলে কাউকে সেন্ড করলো হাঁটতে হাঁটতেই। পরক্ষণে কল দিল শিফুর নাম্বারে। ভাইয়া পেলে ভাবিকে? কোথায় আছিস শিফু? বাগানের এই দিকটায় ভাইয়া। তুই থাক, আমি আসছি। গট করে কল কেটে দৌড়ে গেল বাগানের দিকে। শিফু এক পাশেই দাঁড়িয়ে ফোন টিপছে। মায়েরাকে শেষ কখন কোথায় দেখেছিলি শিফু? এই 10 মিনিট আগেই ভাইয়া। উপরের দুতলাতেই দেখেছিলাম। হাঁপাচ্ছে ইহাম। তবুও গরম চোখে দাঁত কেটে জিজ্ঞাস করল। তোকে বলেছিলাম না মায়েরাকে নিয়ে সবসময় মার সাথে থাকবি? আম্মুরোর সাথেই ছিলাম। ভাইয়ের কথায় মাথা নুয়ে নেয় শিফু। গলা নরম করল খানিক। উপরের একটা ঘরে আমি আর ভাবি আম্মুর সঙ্গে বসেছিলাম। এরপর হাসিব ভাই এসে ডাকায় আমি তার সাথে চলে গিয়েছিলাম। এরপর আর দেখিনি। ক্লান্ত ভঙ্গিতে ইহাম মুখ ঢেকে হাল ছেড়ে দেওয়ার মতো হেলে দাঁড়ায়। দীর্ঘশ্বাস ছাড়ে। তার চোখে মুখে স্পষ্ট অসহায়ত্বের ছাপ ফুটে উঠেছে। সেই সাথে ভীত সংশয় ভাব। তাকে এভাবে দেখে শিফু চিন্তিত হয়ে প্রশ্ন করে। কি হয়েছে ভাইয়া? কিছু না। তুই উপরে যা, মার সাথে থাকবি। একটুও যেন এদিক ওদিক যাবি না। মায়েরার কথা জিজ্ঞেস করলে মাকে বলবি ও আমার সাথে আছে। কিন্তু ভাইয়া, যা বললাম তা কর। ইহামের লাল চোখ আর গম্ভীর কণ্ঠ শুনে ভয় পায় শিফু। তার মন বলে কিছু একটা হয়েছে। ভাইয়াকে একদম তার স্বাভাবিক লাগছে না। তাড়াতাড়ি যা। ইহামের ধমকে আর কিছু বলে না শিফু। চুপচাপ পা বাড়ায়। পাগলপ্রায়ের মতো ইহাম যখন শ্বাসরুদ্ধ অবস্থায় এদিক ওদিক তাকিয়ে পা বাড়ায়, তখন হাসিবুল্লাহকে হেসে হেসে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে সে ক্রুদ্ধ হয়ে সে হিংস্র অভিমুখে এসে সোজা গিয়ে হাসিবুল্লার পাঞ্জাবির কলার চেপে ধরল। কোনো রকম বাক্য বিনিময় ছাড়াই টেনে হিচড়ে নিয়ে এলো মেয়েটার পাশ থেকে। হঠাৎ ইহামের এমন আক্রমণে রীতিমতো থ মেরে গিয়েছে হাসিবুল্লাহ। নতুন আতঙ্কে বুক চিপে উঠল তার। আবার কি হয়েছে? ইহাম ভাই তাকে এবার কোথায় নিয়ে যায়? সে তো কিছু করেও নি। মায়েরার থেকে 40 হাত দূরে থাকে। তবে এমন আচরণের কি মানে? ভাই কি হয়েছে? ছাড়ো আমায়। মানুষ দেখছে। ভয় নিয়ে হলেও হাসিবুল্লাহ প্রশ্ন করে, তবে উত্তর দেয় না ইহাম। একটা খালি জায়গা দেখেই কলারটা আরো শক্ত করে চেপে ধরল সে। হিসহিস করে ক্ষোভ নিয়ে বলল, মায়েরা কোথায়?
একে তো কলার এভাবে ধরায় দম আটকে আসছে তার, এর উপর ইহামের মুখে মায়রার খুঁজ শুনে একদম নিঃশ্বাস আটকে আসার মতো অবস্থা। সে কি করে জানবে ইহাম ভাইয়ের বউ কোথায়? সেদিনের পর থেকে তো ভাবি বলেও ডাকতে ভয় পায়। তবুও কেন তার কাছে নিজের বউয়ের খুঁজ চালায় ইহাম ভাই? বেচারার অবস্থা নাজেহাল। ফান্দে পড়িয়া বগা কান্দে রে অবস্থার মতো করে জবাব দেয়। তোমার বউ কোথায় সেটা আমি কি করে জানবো ভাই? ভালোয় ভালোয় বল, কিন্তু মায়রা কোথায়? ইহামের হিংস্র লাল চোখ আর দাঁত পিষা ভাব দেখে দম যায় যায় অবস্থা। গলার কাছে এত শক্ত বন্ধনে এবার কাদো কাদো অভিনয় করে জবাব দেয় হাসিবুল্লাহ। বিশ্বাস করো ভাই, আমি জানি না তোমার বউ কোথায়। সেদিনের পর থেকে তো নিজের কিউট ভাবিকেও আম্মাজান ডাকি। তাইলে আমি কেমনে জানবো তোমার বউ আছে কোথায়? আমি কিছু করিনি ভাই। এ কোন ধরনের অত্যাচার শুরু করলা তুমি আমার উপরে? তুই কেন মায়রার কাছ থেকে শিফুকে ডেকে নিয়ে গিয়েছিলি তখন? ভয়ার তো দেখালো হাসিবুল্লাহ মুখাবয়ব, সেই সাথে করুণ ভাব। এ কোন পাল্লায় পড়ল সে? শিফুকে ডেকে নিয়ে আসার সাথে মায়রার কি সম্পর্কে? কোথাকার কোন হিসেবে ইহাম ভাই সমীকরণ মিলাতে চাইছে? শুকনো ঢোক গিলল হাসিবুল্লাহ। বেচারা কিছু না করেও পড়েছে দারুণ ফ্যাসাদে। কাতর কণ্ঠে জিজ্ঞাস করল, ভাই আমি কেবল শিফুকে ডেকে নিয়ে এসেছিলাম একটা মেয়ের নাম্বার জোগাড় করে দিতে। তোমার বউয়ের আশেপাশেও আমি ছিলাম না ভাই। আমার কোনো দোষ নেই। দয়া করে আমায় ক্ষমা দাও। সে আমি কিছু জানি না। এই বাড়ির প্রত্যেকটা রুমে রুমে গিয়ে মায়রাকে খুঁজ করবি। একটা রুমও যদি বাদ পড়ে আমি তোকে চিবিয়ে খাবো। দরজা না খুললে বারবার ধাক্কাবি। তবুও বাড়ির একটা ঘরও যেন বাদ না থাকে। ইহামের চিবিয়ে বলা কথা এবার ঘাবড়ায় হাসিবুল্লাহ। খুব বিপাকেই পড়ল সে। এবার সত্যিকারের অসহায়ের ভাব ফুটে উঠল তার মাঝে। কোন উন্মাদের খপ্পরে পড়ল সে? সব সময় নানি মার মুখে শুনে এসেছে ইহাম ঘরবন্দি হবে না কোনো কালেও, তার বউয়ের খুব কষ্ট হবে, বউকে বোধ হয় সময়ও দিবে না হেনত্তান। অথচ তারা জানেও না এই বেডা কত বউ পাগলা। করুণ কণ্ঠে বলে হাসিবুল্লাহ, ভাই তোমার বউকে একটা কল দিতেই পারো। বাড়ি শুদ্ধ তন্ন করার কি মানে? মায়রাকে কেউ একজন তুলে নিয়ে গিয়েছে। আর তোর দায়িত্ব হলো সবকটা ঘরে ইনিয়ে বিনিয়ে ঢুকে চেক করা। ঢুকতে না দিলে পায়ে ধরে বসে থাকবি। তবুও যেই কাজ দিলাম সেটাই করবি। ইহাম সময় নষ্ট না করে পা বাড়ায়। এদিকে হাসিবুল্লাহ পুরা তাজ্জব বনে গিয়েছে। টাস্কি খাওয়ার মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। চোখগুলি কেবল বিস্ময় বড় বড় হয়ে আছে। এটা কি বলে গেল ইহাম ভাই? তুলে নিয়ে গিয়েছে? মানে মায়রাকে তুলে নিয়ে গিয়েছে আর তাকে খুঁজার দায়িত্ব পড়ল কিনা তার উপর? তার শতকথক ভাবনার মাঝে ভারী কণ্ঠে ইহামের কথা শোনা গেল, আমাদের বাড়ির কেউ যদি জিজ্ঞাসা করে মায়রার কথা তাহলে বলবি আমার সাথে আছে। এরপর আর দেখা গেল না ইহামকে। যেন চোখের পলকে কোথাও মিলিয়ে গিয়েছে। অতি বিস্ময় হাসিবুল্লাহ তখনও হা করে তাকিয়ে আছে। মানে ভাবা যায় মায়রা নিখোঁজ, তাকে দায়িত্ব দিয়ে গেল খুঁজার, আবার বলে গেল কেউ জিজ্ঞাসা করলে যেন বলে মায়রা ইহামের সাথে। নির্বোধের মতো মাথা ঝাঁকালো হাসিবুল্লাহ। এ যেন ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। হ্যালো ক্যাপ্টেন, আপনার কথা মতো সবগুলো সিসি চেক করেছি। ম্যাডামকে বাহিরে নিয়ে যাওয়া হয়নি। সন্দেহজনক গেইটের কাছে কিছু দেখাও যায়নি। ইহাম বেশ ধারণা করেছে মায়রাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়নি। এখনও এই বাড়িতেই আছে সে কোথাও না কোথাও। তাই তো ঝামেলার ভয় হাসিবুল্লাহকেই খুঁজবার দায়িত্ব দেওয়া হলো। নিজের টিম মেম্বারদের কাউকে এই দায়িত্ব দিলে হিতে বিপরীত হতে পারে ভেবেই এই পদক্ষেপ। বাকি ক্যামেরা গুলিকে চেক করনি? শেষবার কোথায় দেখা গিয়েছিল মায়রাকে? রুমের ভেতরের ক্যামেরা গুলির দায়িত্ব এখানে নেই ক্যাপ্টেন। ও গুলি বাড়ির ভেতরের কারো কাছে থাকবে হয়তো। তবে শেষবার নিচতলায় একটা মহিলার সাথে কোথাও যেতে দেখা গিয়েছে ম্যাডামকে। তাড়াতাড়ি ফুটেজটা পাঠাও আমায়। হারি আপ। ইহামের উত্তেজিত কণ্ঠের ভেজে কেঁপে উঠে ইব্রাহিম। যেন দূর থেকেই সে আজ করতে পেরেছে ওই লোকটার ভেতরকার উন্মাদনা। দ্রুত কল কেটে মেইলে পাঠিয়ে দিল সেই ফুটেজটা। ইহাম অস্থির ভঙ্গিতে স্ক্রিনে তাকিয়ে আছে। মায়রার মুখটা দেখে আবারও নতুন করে হাহাকার তৈরি হলো তার ভেতরটায়। বুকটা চিরে আসছে মায়রার অনুপস্থিতির যন্ত্রণাটুক। এই অল্প সময়ে বেশ গাঢ়ভাবে উপলব্ধি করতে পেরেছে তার জীবনে মায়রার গুরুত্বপূর্ণ অবস্থানটুক। ভালোবাসে কিনা তার জানা নেই, জানতে চায়ও না। তার চাওয়া কেবল একটাই, মায়রা। এই অগভীর সময়ে না পাওয়ার দহনটুকু, ভেতরের অস্থির ছটফটানি আর প্রতি নিঃশ্বাসের যন্ত্রণাটুক তাকে জানান দিয়েছে জীবনে মায়রাকে চাওয়ার প্রবণতাটা। ভেতর ঘর তীব্র থেকে তীব্রতর দাবানলে ছাড়খাড় হয়ে যাচ্ছে। অস্ফুট বাক্যে বিড়বিড় করল, কোথায় তুই মায়রা? কতটা অসহায় বোধ নিয়ে কথাটা আওড়ালো তা যেন কেবল তার অন্তঃস্থলেই লুকায়িত। অস্পষ্ট চোখে আস্তে ধীরে মায়রা চোখ খুলল। মৃদু আলোতে ঝাপসা কিছু দেখতে পেল সে। চোখগুলি এখনো বন্ধ হয়ে আসতে চাইছে। মাথাটাও ঝিম ধরে আছে। ঝাপসা চোখগুলি হাত দিয়ে পরিষ্কার করতে গিয়ে অনুভব করল তার হাত বাঁধা। মুহূর্তে কপাল কুঁচকে এলো অজানা ভয় আর সন্দেহে।
চোখগুলি টানটান করে দেখার চেষ্টা করল আশপাশটা। কি হয়েছে, কোথায় আছে তাও অনুধাবন করার অভিপ্রায় চালালো। বাড়িটা ঘুরতেই সে শাশুড়ির পাশ থেকে উঠেছিল। এক পর্যায়ে একটা মহিলা এসে বললেন তার স্বামী ইহাম চৌধুরী নাকি নিচে তাকে ডাকছে। মহিলাটার পিছে পিছে নিচে গিয়েছিল সে। একটা রুম দেখিয়ে তিনিও চলে যান। রুমের ভেতর ঢুকে কাউকেই দেখতে পেল না। কোথাও ইহাম ছিল না। ঘর থেকে বের হওয়ার আগেই কেউ যেন তার মুখ চেপে ধরেছিল। এরপর আর কিছুই মনে নেই তার। এদিক ওদিক তাকিয়ে কয়েকজন পুরুষকে দেখেই থমকে যায় মায়েরা। অগোছালো এলোমেলো অপরিচ্ছন্ন বিশাল ঘরটা একটামাত্র লাইটের আলো খুব বেশি আলোকিত করতে পারেনি। চারপাশে বড় বড় অপ্রয়োজনীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখে বুঝাই যাচ্ছে স্টোররুমের মতো কিছুটা। তার সামনেই বাঁকা হাসি দিয়ে চেয়ারে বসে আছে একটা লোক। কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে লোকটার পিছনে। তার মুখেও কাপড় বাঁধা। নিজের এই করুণ দশায় লোকগুলির সামনে এভাবে নিজেকে বড্ড অসহায় অনুভব করল সে। আতঙ্কিত নজরে প্রশ্নাত্মক চাউনি দিল লোকটার উপর। তার অসহায় নজর যেন বলে দিতে চাইছে, আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কি দোষ আমার? কিন্তু মুখে পট্টি বাঁধায় সেই সুযোগ নেই। শুধু শারীরিক আর আত্মিক যন্ত্রণায় চূর্ণবিচূর্ণ হল সে। এতক্ষণে আপনার জ্ঞান ফেরার সময় হলো মিসেস ফাহাদ ইহাম চৌধুরী? সেই কখন থেকে আপনার অপেক্ষায় বসে আছি। বলেই লোকটা ফিচেল হাসল। চোখের চাউনি গভীরভাবে বিশ্রী ভাব ফুটিয়ে আনে। ঠোঁটের কোনায় শয়তানি হাসিটা মোটেও সুবিধার লাগে না তার। তবে তার মস্তিষ্ক এতটুক ধারণা দেয় লোকটার সাথে তার নিজস্ব কোনো শত্রুতা থেকে নয়, বরং স্বামীর সূত্রে তাকে ধরে নিয়ে এসেছে। নয়তো এই অপরিচিত জায়গায় তার শত্রু আসবে কোথা থেকে? তখনই তার মনে আসে ইহামের কথা। লোকটা তো এখানে কাজের জন্যেই এসেছে, এই কারণেই কি বারবার তাকে বলেছিল শাশুড়ি আর শিফুর কাছাকাছি থাকতে? আগে থেকেই কি বিপদের আঁচ করতে পেরেছিল মানুষটা? নয়তো এতবার ইঙ্গিত করে সাবধান করত না। ইহামের কথা ভেবে এবার তার খুব খারাপ আর অনুশোচনা হলো। লোকটা একটু কঠিন হলেও সর্বদা সঠিক। বরং সে নিজেই জেদ দেখিয়ে লোকটার কথা অমান্য করে সব সময়। একটুও বুঝতে চায় না লোকটার কথার পৃষ্ঠের গভীরতা। কিন্তু কোথায় সে? তীব্র আতঙ্কে যখন সে অস্থির, তখন তার ছটফটানি দেখে সামনের লোকটা পাশের একজনকে বলল, ম্যাডামের মুখটা খুলে দে রে। কথা অনুযায়ী মায়েরা মুখ খুলতেই প্রাণ ভরে শ্বাস টানে। ভেতরে দম নিয়ে তৎক্ষণাৎ বলে উঠে, কারা আপনারা? কেন তুলে এনেছেন আমায়? কোনো জবাব আসল না অপর পাশের লোকগুলির থেকে। বরঞ্চ তাদের ফিচেল হাসির প্রস্থতা দেখে ঘাবড়ে গেল সে। বিশ্রী হাসিটা সুবিধার ঠেকল না বিধায় শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, কেউ আছেন? সাহায্য করুন আমায়। এরা আমায় এখানে আটকে রেখেছে। শুনছেন? কেউ আছেন? সাহায্য করুন। বলতে বলতে ফুপিয়ে উঠল মায়েরা। তার এই কর্মকাণ্ডে লোকগুলি ভরকালো না, বরঞ্চ শান্ত নির্জীব রইল। অতঃপর চেয়ারে বসে থাকা লোকটা আবারও পাশের একজনকে ব্যঙ্গার্থ সুরে বলে উঠল, এই মিসেস চৌধুরীর চিল্লানো শেষ হলে কেউ এক বোতল পানি দিস। সারাদিন চেঁচালেও যে কোনো মানুষ আসতে পারবে না সেটা কেউ বুঝা উনাকে। ওদের এমন বিদঘুটে হাসি দেখে কেঁপে উঠল মায়েরার কোমল চিত্ত। আতঙ্ক শঙ্কায় নিঃশব্দে ফুপিয়ে উঠল সে। মনস্পটে ভেসে উঠল ইহামের গম্ভীর কঠিন মুখখানি। বড্ড আদরে আবগে মনে মনে আওড়ালো, কোথায় কঠিন সেই মানবটা? আসছে না কেন এখনো? কখন আসবে? আদৌ কি আর কখনো ওই লোকটার দর্শন পাবে সে? দিকশূন্য হয়ে যখন থমকে যাওয়া নিঃশ্বাস নিয়ে ইহাম এদিক ওদিক করে ওই মহিলাটাকে খুঁজে চলছে, তখন টুং করে মেসেজ আসার শব্দ। জলদি করে সেটা ওপেন করে। একটু আগে যাকে লোকেশন ট্র্যাক করতে মেসেজ দিয়েছিল তার থেকেই রিপ্লে আসছে। বন্ধ ওই সিমের শেষ লোকেশন এই বাড়িতেই ছিল দেখে আরও উদ্গ্রীব হয়ে উঠে ইহাম। যেন যত দ্রুত সম্ভব ওই মেয়েটাকে তার সামনে চায় সে। যদি পারে এই বিশাল শান্তির সাম্রাজ্য তছনছ করে এখনই নিয়ে আসে তার ব্যক্তিগত নারীটিকে। পথে হাসিবুল্লাহকে দেখেই এক প্রকার টেনে নিয়ে যায় তাকে। একটু নীরব জায়গা পেয়েই জিজ্ঞেস করে, সবগুলি রুমে গিয়েছিলি তো হাসিবুল্লাহ? এখনো কয়েকটা রুম বাকি আছে ভাই। আর নিচের একটা রুমে দেখলাম তালা ঝুলছে। যে কটা রুম খোলা সবগুলিতেই জোরজবরদস্তি করে ঢোকার চেষ্টা করছি ভাই। মনে রাখিস যদি মায়েরাকে না পাই আগে তোর হিসাব চুকাবো। অসহায় করুণ ভাব ফুটে হাসিবুল্লার মুখে। দারুণ ফ্যাসাদে আটকে গিয়েছে সে। কোন কুক্ষণে যে একদিন মায়েরার হাত ধরতে গিয়েছিল সে, তার শাস্তিই বুঝি পাচ্ছে এখন। ভাই আমার প্রাণের ভাইজান, আমার কোনো দোষ নাই, দয়া কইরা আমারে নিস্তার দাও। চুপ, দাঁতে দাঁত চেপে বলে ইহাম, তাড়াতাড়ি তোর আম্মাজানকে খুঁজ হাসিবুল্লাহ। ওর সাথে বেকার কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই ইহামের। শুধু হাসিবুল্লাহটাকে একটু ভয় দেখিয়ে কাজ করানোর চেষ্টা করছে। বেচারা আহাম্মক হয়ে গেল। কাদো 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 গলায় বলল, হো ভাই, তুমি আমার ভাইজান আর তোমার বউ লাগে আমার আম্মাজান। ইহাম এদিক ওদিক তাকালেই সেই মহিলাটিকে দেখতে পেল। ফোনের স্ক্রিনে তাকিয়ে আবারও শিওর হয়ে সে ছুটে গেল মহিলার কাছে।
তিনি তখন আরেকজনের সাথে গল্পে মশগুল। সাজ পোশাকে বোঝা যায় বিয়ে বাড়িতে আমন্ত্রিত। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? হ্যাঁ মিসেস। প্লিজ একটু বলবেন কিছুক্ষণ আগে একটা মেরুন রঙের শাড়ি পরা মেয়েটা আপনার সাথে কোথায় গিয়েছিল? মহিলাটি খানিক ভেবে জবাব দেয়, সে আমি জানি না। আমাকে তো একজন খুব করে বলল ওই মেয়েটার হাজবেন্ড নাকি তাকে ওই রুমে ডাকছে কিছুর জন্যে। হাত দিয়ে তিনি ইশারা করলেন একটা রুমের দিকে। আমি কেবল ওকে রুমের কাছে রেখেই চলে এসেছিলাম। থ্যাঙ্কস, জবাবে ইহাম দ্রুত সেখানে চলে যায়। দরজা ধাক্কা দিয়ে খেয়াল করে ভেতর থেকে বন্ধ। খুব ধাক্কা ধাক্কি করার পর একজন বৃদ্ধা এসে খুলে দিলেন দরজা। জিজ্ঞেস করলেন, কি চাই? দাদি, ভেতরে একটু আসতে দিবেন? ঘরে কি কোনো মেরুন কালার শাড়ি পরা মেয়ে আছে? না বাপু, এখানে আসা যাবে না। আমার নাতনি তার বাবুকে দুধ খাওয়ায়। তুমি এখন যাও। প্লিজ একটু চেক করেই চলে যাব। ভারী অসভ্য ছেলে তো তুমি। বললাম দুধ খাওয়াচ্ছে তবুও বলছো দেখবে। যাও তো যাও। ইহাম দ্রুত ব্যস্ত গলায় বলে উঠল, আচ্ছা, ঘরে মেরুন কালার শাড়ি পরা কোনো মেয়ে আছে? কিংবা এসেছিল? না বাপু। বললাম তো নেই। বৃদ্ধা বিরক্ত হয়ে দরজা লাগিয়ে দিল। একদম মস্তিষ্ক শূন্যের মতো ইহাম এদিক ওদিক করে চোখ বুলায়। ভেতরের ভয় তার আরো ঝেঁকে বসে। নিজেকে এত শূন্য আর শ্রান্তিহীন লাগছে যা বলে বুঝানোর মতো না। চুপচাপ থাকলেও তার ভেতরটা যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সেটা কাউকে বুঝাতে পারছে না। বারবার মায়রার কথা মনে হতেই নিঃশেষ হয়ে যাচ্ছিল সে নিঃশব্দে। কেবল মাত্র মায়রাকে খুঁজে পাওয়ার ইচ্ছাটুক তার মাঝে প্রবলভাবে ঝেঁকে বসেছে। যেমন অসহায় বোধ করছিল তেমনি নিজের উপরই রাগ হলো। সে তো জানে মেয়েটা একটু অবুঝ টাইপের। তার উচিত ছিল না কাল রাতের ঘটনা রাতেই মিটিয়ে নেওয়ার? নয়তো সকালেও কেন এত ইগো নিয়ে বসেছিল? তার কি আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল না? এখন কোন বিপদের মাঝেই বা আছে? ততক্ষণে তাকে আরো ব্যথিত করল কাল রাতের কথাগুলি। মায়রাকে না সে আশ্বাস দিয়েছিল সব ধরনের বিপদ থেকে তাকে নিরাপদ রাখবে? কোনো আঁচ লাগতে দিবে না? তবে কোথায় সেই কথার মর্মার্থ? কোথায় তার আত্ম অহমিকা? কিসের গৌরব? মেয়েটা যে কোন ভয়ঙ্কর বিপদের মুখে আছে এখন, আর সে কিছুই করতে পারছে না। বুক চিরে বের হয় ইহামের বুকের তপ্ত যন্ত্রণা। মেয়েটা কেন তার কথা শুনল না এই ভেবেই অধৈর্য হচ্ছে। এখন কোথায় আছে সে? তখনই আবারও টুং করে শব্দ হয় ফোনটা। দ্রুত চেক করে তা। ফোনের স্ক্রিনে তাকাতেই একেবারে স্তব্ধ নির্বাক হয়ে যায় সে। বিমূর নেত্রপল্লব মেলে দেখে মায়রার বিধ্বস্ত ছবিটা। হাত পা মুখ বাঁধা, চুল শাড়ি এলোমেলো, মুখে ঘাম আর কান্নার নোনাপানি চিটচিটে হয়ে আছে। বুক মুচড়ে উঠে তার। নিঃশ্বাস আটকে গলা শুকিয়ে যায়। মাথা চক্কর দিয়ে উঠল নির্নিমেষ। এই যেন কেউ তার কলিজায় টান দিয়েছে। তছনছ করার তীব্র আকাঙ্ক্ষা তাকে ছটফট করে তুলে। ইচ্ছা হয় দুনিয়া উল্টে মায়রাকে নিজের সামনে নিয়ে আসতে। ওই করুণ মুখশ্রীটা দেখে অগ্নিগিরির মতো টকবক করে উঠে তার ভেতরের লাভা। রাগে প্রতিহিংসা চোখ মুহূর্তে লাল হয়ে আসে। তীব্র আক্রোশে দাঁতে দাঁত পিষে নিজেকে ধারালো করে। মনে হচ্ছে সম্পূর্ণ বাড়িটা ঝলসে দিতে। আজহার পাটোয়ারির সাহস কত সরাসরি তার কলিজায় হাত দেয়? উপায়ন্তর না পেয়ে ভেতরের উত্তেজনায় বিকটভাবে চেঁচিয়ে উঠে খোলা মাঠে। তার ওই হিংস্র স্বরে চিৎকার করাই আশেপাশের অনেক মানুষ তার দিকে কেমন বিস্ময় আর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ এভাবে পাগলের মতো চিৎকার করছে কেন মানুষটা, এটাই যেন সবার ভাবনা। তবে তাতে ইহামের বিন্দুমাত্র কোনো হেলদোল নেই। নেই কোনো তোয়াক্কা। তার ভেতর থেকে তীব্র কণ্ঠে আলোড়ন তুলছিল কেবল মায়রা। নিজেকে একটু সময় দিয়ে সবটা চিন্তা করার চেষ্টা চালায় সে। বড্ড বিচলিত আর উদ্রেক ভাব তার হৃদয়কে জ্বালিয়ে খাক করে দিচ্ছে। একে একে সব মিলানোর চেষ্টা করে। প্রথমে আসা তার ফোনে মেসেজ, এরপর সিসি ক্যামেরা থেকে পাওয়া ওই মহিলার ছবি, বক্তব্য, লাস্ট লোকেশন, তারপর ওই ঘরের ভেতরের বৃদ্ধার কথা সব একত্র করে সে। সব মিলিয়ে মনে হয় তাকে বিভ্রান্তে ফেলতেই এমন ছক করেছে আজহার পাটোয়ারি। শেয়ানা মাল কি আর এমনি এমনি হয়েছে? রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। নিঃশ্বাস দিয়েও যেন আগুন ঝরছে। ইব্রাহিমকে ডেকেছে। গুরুত্বপূর্ণ একটা আলোচনা করা দরকার। তার উদ্দেশ্য যে করেই হোক মায়রাকে অক্ষত পাওয়া, সেই সাথে আজহার পাটোয়ারির নিঃশেষ। বড় মাপের এক ক্রিমিনাল সে। অস্থির চিন্তায় যখন সে দাপাচ্ছে পায়চারি করতে করতে, তখনই মনে পড়ে হাসিবুল্লার কথাটা। একটা রুমে তালা ঝুলানো। মাথায় একটু চাপ দিতেই স্মরণে আসে মহিলাটি যেই ঘরের কথা বলেছিল সেই ঘরের পাশেইতে একটা রুম তালাবন্ধ দেখেছে সে। কোনো একটা সূত্র কি তবে আছেই? চোয়াল শক্ত হয়ে আসে। চোখে